নমস্কার, আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। একেবারেই আর মাত্র কয়েক মাস পর পশ্চিমবঙ্গের বুকে 2026 বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন রকমের কানাঘোষা শুনতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন রাজনৈতিক দল নতুন ভাবে আসছে, ইতিমধ্যে বেশ কিছু দল নতুন ভাবে এসেও গেছে। ঠিক একই রকম ভাবে যে ভারতবর্ষ ব্যাপী একটি দল লঞ্চ করেছে যার নাম জন ভারত দল। আর এই মুহূর্তে আমার ডান দিকে আছেন জন ভারত দলের সভানেত্রী সুস্মিতা বসাক। তো একেবারে সরাসরি আসবো, কিন্তু আমি যতদূর জানতাম সুস্মিতা দি, টার্গেট বাংলাতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নমস্কার। আমি যতদূর জানি যে আপনি বেশ কয়েক মাস আগে বা বেশ কয়েক মাস ধরে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি যারা সেন্ট্রালে বিরাজ করছে, তো তারা সেই দলে আপনি ছিলেন। হঠাৎ করে আবার জনভারত দলের মুখ কেন? জন্মরত দলের মুখ কারণ হচ্ছে কারণ বিজেপিতে থেকে আমি আমার সেরকম ভাবে যে সাধারণ মানুষের জন্য যেরকম কাজকর্ম করতে চেয়েছিলাম সেই সুযোগটা পেয়ে উঠিনি। ঠিক আছে, সেটা করতে পারিনি বা কোনো কারণে হয়তো করার সুযোগটা পাইনি, তার জন্য জনভারত দলে যে আমি করতে পারিনি, সুযোগ পাইনি বলে এসেছি, কিন্তু এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছ থেকে পেয়ে থাকি যে হয়তো নিজে হয়তো কোনো পদে যেতে পারেনি বলে সেটা থেকে মুভ করে এখানে আসা, সেটাকে কিন্তু হয়তো অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বলে যে আমি কাজের সুযোগ পাচ্ছি না, কাজ করার পরিধি পাচ্ছি না, মানুষের জন্য কিছু করতে পারছি না, বীতশ্রদ্ধ হয়ে সেই জন্য আমি দল ত্যাগ করছি। এই কথাটা আমরা শুনতে অভ্যস্ত। না না না, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা ছিল হচ্ছে আমি সেখানে গেছিলাম পুরোপুরি কাজ করতে, তো সেখান থেকে নানা রকম বাধা সৃষ্টি অনেক কিছু পেয়েছি। তো সেই জায়গাটা আমার ফুলফিল আমার হয়নি কোনো রকম ভাবে কাজকর্মটা, বা সেরকম ভাবে যে আমি লোকের জন্য করব সেই জায়গাটা আমাকে সুযোগ দেওয়াই হয়নি। তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি জনভারত দলে ব্যাক করি। তাহলে প্রশ্ন হচ্ছে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে সর্বশক্তিমান, এই মুহূর্তে রাজ্যের ক্ষমতায় 3 টার্মের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে না গিয়ে এই নতুন দল জনভারত দলে কেন? এখানে তো অনেক কাজের সুযোগ ছিল, কেন তৃণমূলে গেলেন না? তৃণমূলে গেলাম না কারণ হচ্ছে টিএমসি তে আমি কোনো পার্টির সম্বন্ধে আমি কিছু খারাপ কিছু বলতে চাই না, তবে জনভারত দলে আমি যেটুখানি দেখেছি মানুষের সেবা করা বা মানুষের পাশে দাঁড়ানো। আর পশ্চিমবঙ্গে যেরকম মহিলাদের প্রতি অত্যাচার বা মহিলাদের প্রতি যেরকম যা হচ্ছে, রিসেন্টলি আমি শুনেছি মহিলাদের রাত্রি 8টার পর বেরোনো যাবে না। হ্যাঁ, তো কেন? তো আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো একজন মহিলা, তাহলে তাকেও তো সে কোনো জায়গায় না কোনো জায়গায় চাকরি করছে বা কোনো জায়গায় কাজে যাচ্ছে, তার এটা জবই বলা চলে। কেন, মানুষের প্রতি যে সেবা করা সেটা একটা জব। ঠিক আছে, তো সেইখান থেকে সে রাত্রেবেলা যদি 8টা-9টায় সে যদি বাড়ি ফিরতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ আপনার কাছে এই জায়গা দিয়ে আসবো, কিন্তু আপনি একটু আগে বললেন যে মানুষের সেবা করার সুযোগ নেই। বলছি, মানুষের সেবা করার জন্য কি সত্যি রাজনৈতিক দল প্রয়োজন? তাহলে মহাপুরুষরা কি করে সেবা করেছেন, তারা দেশের জন্য কিভাবে লড়াই করেছেন, তাহলে তার জন্য কোনো রাজনৈতিক দল সত্যি প্রয়োজন? আমি যদি সেবা করা যদি আমার মানসিকতা হয়, তাহলে আমার রাজনৈতিক দলে আসতে হবে কেন? আমি তো এমনি সেবা করতে পারি। হ্যাঁ, অবশ্যই পারি, কিন্তু রাজনৈতিক দলে এসে যে সেবাটা করার যে সুযোগটা যে পাওয়ারটা পাই আমরা, সেটা হয়তো কোনো সাধু বলুন সন্ত বলুন তাদেরকে হয়তো সেরকম ভাবে মানুষ সেই সুযোগটা দেওয়া হয় না আমাদের। যেটা তার মানে আগে যারা সুযোগ সেবা করে গেছেন তাদের সেবাটা ঠিকঠাক হয়নি বলছেন? না না, অবশ্যই হয়েছে, সেটা ভুল কথা, সেটা আমি বলছি না। সেবা অবশ্যই হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু একটা যে পাওয়ারে এসে যে কাজ করা, সেটা তো সেই পাওয়ারটা তো তারা পাচ্ছে না, এটা তো সত্যি কথা। একেবারে আপনি বলছিলেন নারী নির্যাতনের কথা, যে কথাটা আপনার মধ্যে উঠে আসছিল যে রাত্রি 8টার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েদের বাড়ির বাইরে পা না রাখাই ভালো। তো এটাকে আপনি একজন মহিলা, আপনি একজন নারী, আপনি একজন বোন, আপনি একজন দিদি, আপনি একজন কারো স্ত্রী হবেন, কিংবা আপনি কারো মা, সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে বলবো যে একজন মুখ্যমন্ত্রী যদি একজন মহিলা হয়ে যদি মহিলাদের পাশে দাঁড়িয়ে সে বলছে যে রাত্রি 8টার সময় বেরোনো যাবে না, এটাকে আমি ঠিক মেনে নিতে পারছি না। কেন একটা মহিলা না পারেন, গর্জে উঠেছেন কোথায়
গর্জে উঠেছেন কোথায়? গর্জে ওঠার জন্যই শুনুন, এসেছি। শুধুমাত্র মেনে নিতে পারছি না, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন দৌলতে আপনি বললেন মেনে নিতে পারছি না, তার জন্য কিছু পোস্ট করলেন, সেই পোস্টই তো সীমাবদ্ধ নয়, তাহলে গর্জে উঠেছেন কোথায়? যদি সেরকম ভাবে যদি সরকারে যদি আসে নিশ্চয়ই ও গর্জাবো। মানে সরকারে এলে গর্জে উঠবেন, হ্যাঁ। তার আগে নয়? সরকারে এলে গর্জে উঠবেন, তার আগে নয়? না, তার আগে নিশ্চয়ই গর্জাবো, কেন গর্জাবো না? কিন্তু তার যে পাওয়ারটা নিয়ে সে যে গর্জাচ্ছে, আমরা যখনই বলতে যাচ্ছি সেখানে বলছি, থামিয়ে দেওয়া হচ্ছে। একদিন কিন্তু রাজ্যের যিনি এখন মুখ্যমন্ত্রী উনি একজন বিরোধী নেত্রী ছিলেন, হুম। কিন্তু তিনি কিন্তু বিরোধী নেত্রী থাকার সময় গর্জন করেছিলেন বলেই 34 বছরের বাম শাসনের অবসান করেছিল। তাহলে যদি তাহলে গর্জনের পর বাম শাসনের অবসান, তাহলে আপনাদের গর্জন কোথায়? আপনারা জনভারত দলে আসছেন, আপনারা মানুষের সেবা করতে চান, আপনারা ক্ষমতায় এলে মানুষের সেবা করবেন, সেখান থেকে দাঁড়িয়ে যদি গর্জন না আসে, তাহলে আপনারা এই দলকে সরাবেন কোথায় বা সেবা করার জায়গা পাবেন কোথায়? সে যদি গর্জন করেই থাকে তাহলে এই পরিস্থিতি থাকার সময় গর্জন, তার বিরোধী নেত্রী থাকার সময় তৎকালীন শাসক দলের হাতে হেনস্থা হওয়া এবং দিকের পর দিক গাঁতে দাঁত চেপে লড়াই করে আজকে রাজ্যের পালা পরিবর্তন। তাহলে যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে অভয়ের কেসটা কি হলো? বলছি পরিবর্তন হয়েছিল, মানুষ যে আশা নিয়ে পরিবর্তন চেয়েছিল হয়নি, এটাই ভুল। মানুষ যে আশায় পরিবর্তন চেয়েছিল, কারণ 34 বছরের বাম শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই পরিবর্তন। হ্যাঁ, আপনি এখন বর্তমান সময়ে বলতে পারেন যে পরিবর্তনের আশায় মানুষ পরিবর্তন করেছিল সে পরিবর্তন মানুষ লক্ষ্য করতে পারছে না, এটা আপনি বলতে পারেন। কিন্তু পরিবর্তন হয় এই কথাটা বলছেন কি করে? পরিবর্তন তো হয়েছে, বাম ছিল সেখান থেকে তৃণমূল সরকার, পরিবর্তন তো হয়েছে। তাহলে আপনাদের গর্জন কোথায় যে আপনারা পরিবর্তন চাইবেন, আপনারা সমাজ বদলাবেন, আমরা মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন, আমাদের গর্জন কোথায়? মানুষের জন্য গর্জন তখনই হবে যখন মানুষের কাছে আমরা পৌঁছবো। আশা করি এখন না, এটা যদি আপনি বলে থাকেন যে আমরা এখনো পৌঁছতে পারছেন না, তাই তো? হ্যাঁ, পৌঁছতে পারছেন না। এখন রাজনীতিটা এমন জায়গায় এসছে, একটা নোংরা জায়গায় চলে এসছে। বলছি রাজনীতি মানেই নোংরা জায়গা, রাজনীতি মানেই তাই। একদম একদম। মানে তৎকালীন সময় রাজনীতির সঙ্গে এখন দিক হাঁটলে হবে না। তৎকালীন সময় রাজনীতি ছিল ভদ্রলোকেদের হিসাব, কিন্তু এখন রাজনীতি কিন্তু ভদ্রলোকের হিসাব নয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন বা আপনারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন? চেষ্টা করছি, আশা করি হয়তো আগামী দিন মানুষের ঘরে ঘরে পৌঁছবো, বা মানুষের সেবাতেও আমরা চাইছি যে তাদের যত রকম প্রবলেম আছে, যা কিছু আছে, আমরা সেটাকে দেখার চেষ্টা করব বা সেটাকে নিয়ে সলভ করার চেষ্টা করব। আমরা সেই গানের লাইন মনে আছে কি, সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সেই পৌঁছে যাব চাঁদের পাওয়ার। হ্যাঁ, ঠিক একদম এইভাবেই আপনার পরিধি, আপনার কাজের পরিধি, আমরা রাজনৈতিক দলের পরিধি, আমরা টার্নস পুরোটাই চেঞ্জ হয়ে যেতে বাধ্য থাকতো। কেন হলো না? নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধতা রয়ে গেছেন বলেই এটা হলো না। না, সীমাবদ্ধ না, যদি আমাদের কাছে আসে তাদের সহায়তা অবশ্যই করব। একেবারেই আমি আসবো আপনার কাছে, তার আগে আসবো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অস্থিরতা, পশ্চিমবঙ্গের 1,25,00,000 নাকি বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার, ভারতীয় জনতা পার্টি, কি বলবেন? না, এরকম কোনো ব্যাপার নেই। তো যেটা করা হচ্ছে, এসআইআরটা অবশ্যই দরকার আছে, কেন বাইরে থেকে যেরকম রোহিঙ্গারা আমাদের ঢুকে গেছে, আমাদের হিন্দুদের তো থাকা পুরো মুশকিল হয়ে যাবে। বাংলাদেশি মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশি হিন্দুদেরকে শুধুমাত্র রেখে দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই সেটা আমরা যেখান থেকে আজকে আমি বলছি 2002 এর পর বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদেরকে তাড়িয়ে দাও, কিন্তু 2002 এর পর যে সমস্ত হিন্দু এসেছে তাদেরকে রেখে দাও, অর্থাৎ হিন্দুত্বের ভোট ব্যাংক বিজেপি করে বাংলা দখল করার চেষ্টা। না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি এটাই তো বারবার চলছে যে মুসলিম। আপনি তাহলে শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন, যে সংখ্যালঘুদেরকে মানে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু হিন্দুদেরকে রেখে দেওয়া হবে, শরণার্থী হিসাবে ট্রিট করা হবে। কিন্তু বাংলাদেশ থেকেও যেরকম আছে, পাকিস্তান থেকেও তো সব ঢুকছে, তাহলে তো আমাদের এখানে তাহলে যেরকম পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে, আমি বলছি তাহলে দুজনের ক্ষেত্রে একই নীতি নয় কেন? এদেরকে চলে যেতে হবে, হিন্দুদেরকে শরণার্থী হিসাবে রেখে দেওয়া হবে কেন? হিন্দুদেরকে শরণার্থী হিসেবে রেখে দেওয়া হবে, কিন্তু
পশ্চিমবাংলায় যে মুসলিমরা আছে সেই ভাইদেরও তো আমরা তো সেখান থেকে তো আমরা তাদের পশ্চিমবঙ্গের কথা ছাড়ুন, আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 6295980855 এই নম্বরে।